আচ্ছা, বাঙালিদের কাছ থেকে একটা অভিযোগ আমি পাই এবং অভিযোগটা সঠিক। আমাকে প্রচুর লোকজন লিখছেন, দাদা প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে ভুগছি যে পশ্চিমবঙ্গে কোনো মেরিটোক্র্যাসি নেই। অর্থাৎ সবাই মনে করেন যে তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ক্লাস 10, 12, অনার্স সব বুড়ি বুড়ি মার্কস এনেছেন, প্রচুর ট্যালেন্ট আছে, বহু ভালো রেজাল্ট, কিন্তু সেই ভালো রেজাল্টের দাম পশ্চিমবঙ্গে নেই। সিম্পল। একজন আমাকে বলছেন, দেখুন দাদা, আমি এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একটা প্রাইভেট কলেজে এখন 20,000 টাকায় পড়াচ্ছি, কি দাম থাকলো আমার জীবনের। এবং 2016 সালে যদি টিচারদের কাছে জিজ্ঞাসা করেন, তারা তো বলবেন, দাদা মেরিটের কী দাম আছে, এখানে টাকারই সব দাম, ঘুষ দিয়েই তো পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এমন করে দিয়েছে, এমন চোরেদের একটা সিস্টেম বানিয়েছে, এখানে ঘুষ ছাড়া কিছু চলে না। আচ্ছা দাঁড়ান, সেটা নাই গেল একটা সরকারি ব্যাপার। প্রাইভেটে কী হচ্ছে? প্রাইভেটেও পশ্চিমবঙ্গে মাইনে খুব কম, কিন্তু সেখানে আবার অন্য সমস্যা। প্রাইভেটের লোকেরা বলে যে আমরা আবার ঠিকঠাক লোক পাচ্ছি না। তাহলে তো মেরিটোরিয়াস লোক তো যাওয়া উচিত। আসলে সমস্যাটা পশ্চিমবঙ্গের যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে মেরিটোরিয়াস বলতে যাদের বোঝায়, যাদের হয়তো একটু পড়াশোনায় ভালো করতে পারতো, তারা মেরিটোরিয়াস বলতে বুঝেছে ডিগ্রি অর্জন করা, করে একটা সরকারি চাকরি করতে হবে। তারা অধিকাংশ ক্ষেত্রেই মেরিট বলতে বা ট্যালেন্ট বলতে যে প্রাইভেট সেক্টরে লজিস্টিক, সাপ্লাই চেন, মার্কেটিং, সেলস, অপারেশন, ম্যানেজমেন্ট ইত্যাদিতে যে বিপুল পরিমাণ ট্যালেন্ট দরকার, সেই ট্যালেন্টগুলোতে হন করার জন্য যে স্কিলগুলো অর্জন করা দরকার, বাইরে সেগুলো কিন্তু শুধুমাত্র কোনো ইউনিভার্সিটিতে একটা এমবিএ করে করা যায় না। যেমন ধরুন কেউ সেলসে ভালো হতে চায়, বিজনেসে, তাকে ছোটোবেলা থেকে ডিবেট থেকে শুরু করে, সেলস কমিউনিকেশন থেকে শুরু করে, সেলস একদম ছোটোবেলা থেকে বেঁচে বেঁচে সেলস শিখতে হবে। সুতরাং প্রাইভেট কোম্পানিতে যে স্কিলগুলো দরকার, সেটা লজিস্টিক, সাপ্লাই চেনই হোক বা মার্কেটিং, সেলসের কমিউনিকেশনের স্কিলসই হোক, সেগুলো ডেভেলপ করা কিন্তু ওইভাবে স্কুলের মতো করে করা যায় না। তাকে স্পেশালি কিছুটা থিওরিটিক্যাল নলেজ অবশ্যই থাকা দরকার, কিন্তু তার থেকেও বেশি তাকে থাকতে হবে প্র্যাকটিক্যাল, নিজেকে অ্যাপ্লাই করতে হবে, ইনোভেট করতে হবে, রাইট? দেন হি বিকাম এ ট্যালেন্ট টু দ্য প্রাইভেট সেক্টর, অ্যান্ড দেন হি গেটস ভ্যালু। আদারওয়াইজ তো কেউ যদি বলে আমি এমএসসিতে বা বিটেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট গিয়ে তাকে যদি একটা প্রাইভেট সেক্টরে গিয়ে বলে আমাকে চাকরি দাও, কে দেবে? কেউ দেবে না। বলবে প্রাইভেট সেক্টরে গেলে বলবে যে ঠিক আছে, তুমি এই কোডটা লিখে দেখাও না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা একসময় আমি যখন ক্র্যাকিং আইটি জবস চালাতাম, একটা পরীক্ষাতে 1,000-2,000 ছেলে বসতো, হয়তো নেবে একটা কোম্পানি 20টা বা 30টা, ইন্টার্নশিপ করেই নেবে অ্যাকচুয়ালি। সেখানে আমি দেখেছি 2,000 ছেলের মধ্যে মানে হার্ডলি 3 বা 4 জন 20% পেতো, এরকম অবস্থা ছিল কোডিং টেস্টগুলোতে, ঠিক আছে? তো এখন তারা সবাই দেখা যাবে তাদের ইউনিভার্সিটি থেকে কিন্তু সবাই 90% পাই দিয়েছে, তাদেরকে তারা 90% পেয়েছে। তো ঘটনাটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে মেরিটোক্রেসি বলতে যে জিনিসটা চালু কিন্তু নেই। আর আমরা যদি মেরিটোক্রেসির ইতিহাস দেখি আমেরিকাতে, আমি একটা ছোট্ট একটা ইতিহাস বলি যে আমেরিকাতে মেরিটোক্রেসি কী করে এলো, যেটা যার জন্য সবাই আমেরিকাতে আসতে চায়, কারণ ধারণা যেখানে মেরিটকে একটা দাম দেওয়া হয়, হুইচ ইজ ট্রু বাই দ্য ওয়ে। যে আমেরিকাতে কেন আজকে সুন্দর পিচাই বা সত্য নাদেলা কিন্তু ভারতে এত বড় কোম্পানি সিও হতে পারতো না, হয়তো একটা ছোটো কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হতে পারতো। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমেরিকা মেরিট এবং ট্যালেন্টকে গুরুত্ব দেয়। তো এটা কি করে এলো আমেরিকা? তো আমেরিকার একটা ইন্টারেস্টিং ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে যে আমেরিকা তৈরি করেছিল কারা, মানে আমি ওই ইতিহাসের মধ্যে যাচ্ছি না যে ওখানে সাদা লোকেরা স্থানীয় ইন্ডিয়ানদের, রেড ইন্ডিয়ানদের মেরে ফেলেছিল, ওটা চলে যাক, ওই ধরনের বৈপ্লবিক ইতিহাসটা বাদ দিন, আমরা একটা প্র্যাকটিক্যাল ইতিহাস নিয়ে কথা বলি। আমেরিকায় সেটেল করছে কারা ইংল্যান্ড থেকে? তারা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। কেন? কারণ অ্যাংলিকান চার্চ, যেটা ইংল্যান্ডের চার্চ, যেটা অ্যাকচুয়ালি ক্যাথলিক চার্চ বাট উইথ কিং অ্যাজ এ হেড, তাদের সাথে প্রোটেস্ট্যান্টদের গণিমানা হচ্ছে না। প্রোটেস্ট্যান্টরা বলছে ভাই ওই ঈশ্বরের কাছে, লর্ডের কাছে পৌঁছানোর জন্য বাইবেলটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, প্রতিটা মানুষ ঈশ্বরের সাথে নিজের সম্পর্ক করবে, এর জন্য জাজ, পোপ, কিং কারোর দরকার নেই। তো সেটা তো পোপের ভালো লাগার কথা নয়, কিংয়েরও ভালো লাগার কথা নয়। তো কী হলো তখন? ইংল্যান্ডে তখন প্রোটেস্ট্যান্টদের বলা হলো, ভাই এখানে মারামারি করে লাভ নেই, সবে আমেরিকা আবিষ্কার হয়েছে, ওখানে চলে যাও, ওখানে গিয়ে তোমরা তোমাদের প্রোটেস্ট্যান্টটা তোমাদের নতুন একটা দেশ তৈরি করো। তো আমেরিকা কিন্তু প্রোটেস্ট্যান্টদের তৈরি। প্রোটেস্ট্যান্টরা প্রথমে এসে হার্ভার্ড ইউনিভার্সিটি তৈরি করে। তো কেন তারা প্রোটেস্ট্যান্টরা হার্ভার্ড, প্রিন্সটন, ইয়েল অর্থাৎ আইভি লিগের প্রায় সবগুলোই প্রায় তারাই তৈরি করেছিল, তার কেন কেন ইউনিভার্সিটি তৈরি করলো? কারণ প্রোটেস্ট্যান্টদের ফান্ডামেন্টাল ব্যাপারটা ছিল এরকম যে যদি তাকে একটা ভালো প্রোটেস্ট্যান্ট হতে হয়, তাকে পড়াশোনা করতে হবে। কেন পড়াশোনা করতে হবে? কারণ তাকে পড়াশোনা করে বাইবেল জানতে হবে, বাইবেলের মাধ্যমে তাকে ঈশ্বরের সত্য অর্থাৎ খ্রিস্ট ধর্মের সত্যটা জানতে হবে। তো ধর্মীয় সত্য জানার জন্য
হার্ভার্ড, প্রিন্সটন, ইয়েল আজকের দিনে সেরা ইউনিভার্সিটিগুলো চালু হয়ে গেল। ওভার দ্য টাইম আমেরিকা রিচ হচ্ছে, প্রচুর এখানে সম্পদ আছে, আছে, কৃষিকাজ হচ্ছে, সেগুলো ইউরোপে তারা তামাক বেচছে, সুগার বেচছে, বড়লোক হচ্ছে। হতে হতে যেটা হলো, এইসব ইউনিভার্সিটিগুলোতে বংশ পরস্পরা গিয়ে চালু ছিল, অর্থাৎ কেউ একজন হার্ভার্ডে পড়লো, তার ছেলে হার্ভার্ডে পড়ছে, তার ছেলে হার্ভার্ডে পড়ছে, এরকম আর কি, কোনো মেরিটের কোনো ব্যাপার নেই, মানে বংশানুক্রমে এইসব জায়গাতে প্রোটেস্ট্যান্টের ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে। কিন্তু আমেরিকায় আস্তে আস্তে যখন শিল্প বিপ্লব শুরু হলো, তখন দেখা গেল ভালো ইঞ্জিনিয়ার দরকার, ভালো ম্যানেজার দরকার। এবার ইঞ্জিনিয়ার ম্যানেজার তো এইসব থিওলজিক্যাল এইসব ধর্মীয় পড়াশোনা করা লোকদের থেকে বেরোবে না। তখন আমেরিকায় প্রথম শিকাগো ইউনিভার্সিটি এবং আমার পাশে আছে জন হপকিন্স তৈরি হলো, যেটা প্রফেশনাল ম্যানেজার তৈরি করতে হবে, প্রফেশনাল ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। তারপর স্টেট ইউনিভার্সিটিগুলো তৈরি হলো, যাতে স্থানীয় কৃষির প্রয়োজন, স্থানীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনে লোকজন তৈরি করা যায়। এখন যারা গরিব ঘরের লোকজন, হ্যাঁ, মানে যারা সাধারণ ঘর সবে এসছে, নিয়ে ফ্রেশ ইমিগ্রেন্ট, তারা কি আর ওইসব ধর্মীয় জিনিস পড়তে যাবে? তারা দেখলে এইসব কাজের জিনিসপত্র পড়লে আমাদের চাকরি বাকরি বেটার, তো তারা টেক্সাস এএনএম মানে হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইউনিভার্সিটি, এরকম সব প্র্যাকটিক্যাল ইউনিভার্সিটি আমেরিকায় তখন তৈরি হচ্ছে। তারা সেখানে সমস্ত ভালো ভালো ছেলেগুলো পড়তে চলে যাচ্ছে, কারণ সেখান থেকে বেরিয়ে তাদের চাকরি বাকরি বেটার। এবার হার্ভার্ড, প্রিন্সটন, প্রমাদগঞ্জে দেখছি সমস্ত ভালো ছেলেগুলো ওখানে চলে যাচ্ছে, আর আমাদের এখানে সব বুকে যাওয়া বড়লোকের ছেলেগুলো পড়তে আসছে। তো তারা তার জন্য এসএটি বা স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট তৈরি করে বললো, না, আমরা এবার থেকে মেরিটের ভিত্তিতে নেব, আমরা মেরিটের ভিত্তিতে নেব। তো আমেরিকার ইতিহাস যেটা প্রমাণ করে সেটা হচ্ছে এই যে, যদি একটা ফ্রি ইকোনমি থাকে, যদি একটা মানে অ্যাকচুয়ালি মুক্তবাজার অর্থনীতি থাকে, যেটা পশ্চিমবঙ্গে নেই, আমি আবার ভালো করে বলছি, যদি পশ্চিমবঙ্গে আজকে একটা ফ্রি, ওপেন অ্যান্ড ফেয়ার ক্যাপিটালিজম থাকতো, যেটা অ্যাকচুয়ালি বামপন্থীরা ধ্বংস করেছে, যার জন্য আমি মানে সিপিএম কতভাবে পশ্চিমবঙ্গকে শেষ করেছে আমি বোঝাতে পারবো না, এবং তার জন্য করতে গেলে আপনাকে আরও অনেক কিছু জানতে হবে, সেটা বামপন্থীরা জীবনেও জানতে পারবে না, যে তারা তাদের স্বপ্ন কতভাবে ধ্বংস করেছে। তো একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মেরিটোক্রেসি ধ্বংস করে হচ্ছে সিপিএম। কী করলো? সমস্ত মধ্যবিত্ত ভালো ভালো ছেলেকে বললো, তোকে আমাদের পার্টির লয়ালিস্ট হতে হবে, তবে তুই কলেজে পাবি, তবে তুই স্কুলে পাবি, তবে তুই ইউনিভার্সিটিতে পাবি। ফলে পশ্চিমবঙ্গের যে একটা ইন্টেলেকচুয়াল ক্লাস, যে ইন্টেলেকচুয়াল ক্লাসের অ্যাকচুয়ালি শিল্প স্থাপন করার কথা বা শিল্পে এক্সিকিউটিভ হওয়ার কথা, তাদেরকে ধরে ধরে গ্যারান্টি দেওয়া হলো যে তোরা এইগুলো হয়, তোরা আমার পার্টি চালা, কারণ তবেই তারা হবে। কারণ আজকে যতগুলো আপনি পশ্চিমবঙ্গের এমএলএ এমপি দেখবেন, সবাই কিন্তু যথেষ্ট মানে পড়াশোনার সময় যথেষ্ট মেধাবী ছাত্র ছিল, কিন্তু এই মেধাটাকে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নিয়ে আসা গেল না পশ্চিমবঙ্গে, এবং যার জন্য পশ্চিমবঙ্গে ক্যাপিটালিজমের বেস তৈরি হলো না, কোনো ভালো মার্কেট তৈরি হলো না। ইট ওয়াজ এ গ্রেট মেস। ফলে আমরা পশ্চিমবঙ্গে এমন একটা জায়গায় চলে এলাম, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে মেধা তৈরির যে ফ্যাক্টরি, আপনাকে পশ্চিমবঙ্গে মেরিটোক্রেসি বলতে যেটা বোঝায়, সেটা হয়ে গেল যে স্কুলে কিছু ভর্তি পেতে হবে, চান্স পেতে হবে। ওর মধ্যে মানে পশ্চিমবঙ্গের সমস্ত ভালো ভালো ছেলেগুলোর একটাই কি, স্কুলের চাকরি, কলেজের চাকরি, আরামের চাকরি, নিরাপত্তার চাকরি, হয়ে গেল, খেল খতম। তাহলে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করতে গেলে একটা শিল্পপতি আসলেও তার শিল্পটা স্থাপন করবে কি? আরে বাবা, একটা শিল্প স্থাপন হয় বেসড অন দ্য লোকাল লেবার। লোকালি যদি ট্যালেন্ট না পায়, পশ্চিমবঙ্গে কী আসবে? পশ্চিমবঙ্গে আপনারা গালাগাল দেন যে মমতা বা সিপিএম শিল্পের জন্য কন্ডিউসিভ এনভায়রনমেন্ট করেননি, কিন্তু যারা পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করতে গেছেন, সবাই আপনাকে একটা কথাই বলবেন, পশ্চিমবঙ্গের মেন প্রবলেম হচ্ছে ম্যান পাওয়ার, যে স্থানীয় ম্যান পাওয়ার একদম এই প্রাইভেট সেক্টরে আসতে চায় না, এখানে যথেষ্ট ভালো ম্যানেজার পাওয়া যায় না, নেতৃত্ব পাওয়া যায় না, ফলে আসা যায় না। কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে কিন্তু সে একই জিনিস, বাঙালি ছেলেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। কারণ এবার সমস্যাটি ইকোসিস্টেম। ধরুন, আমি নিজের চোখেও দেখেছি, পশ্চিমবঙ্গে যে কটা ভালো ছেলে তৈরি হচ্ছে, যাদের এই ট্যালেন্টটা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দেওয়ার মতো, বা শিল্পে নেতৃত্ব দেওয়ার মতো, আইটিতে নেতৃত্ব দেওয়ার মতো, মানে যার মেরিট তো হচ্ছে, সে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। কারণ ব্যাঙ্গালোরে মেরিটোক্রেসির দাম আছে, পুনেতে মেরিটোক্রেসির দাম আছে, সেখানে অনেক ভালো ভালো কোম্পানি একটা ভালো ছেলেকে নেওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। একটা ছেলে 5 বছরের মধ্যে তার স্যালারি 1 কোটি থেকে 2 কোটি। ব্যাঙ্গালোর, পুনেতে এখন অনেকেই আছেন আমার বন্ধু বান্ধব, যারা 3, 4, 5 কোটি, কেউ 10 কোটি টাকাও স্যালারি পাচ্ছে, ভারতে বসে পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ তার মেরিটোক্রেসির দাম আছে। সেটা পশ্চিমবঙ্গে বসে থাকলে সে পেতো না, তার জন্য সে ব্যাঙ্গালোরে চলে গেছে, তার জন্য সে পুনেতে চলে গেছে। তাহলে কি হলো? এই যে পশ্চিমবঙ্গে ব্যাঙ্গালোর বা পুনের মতো একটা আমরা ইকোসিস্টেম তৈরি করতে পারলাম না, একটা ক্যাপিটালিস্ট ইকোসিস্টেম তৈরি করতে পারলাম না, তার জন্যে কিন্তু পশ্চিমবঙ্গে মেরিটের কোনো দাম নেই। মেরিট কী হয়েছে? সরকারি স্কুল কলেজে পড়ানো হ্যান তা নাই, বলছি ভালো লোকের দরকার, কিন্তু সমস্যাটা কী দাঁড়িয়ে গেছে বলুন তো? ধরুন হচ্ছে যে যেখানে যে শিক্ষার কোনো ভ্যালুই নেই, সেখানে কে কী পড়াচ্ছে, আর কে ছাত্র, কে শিক্ষক, কেউ মাথা কামায় না।
আজকে যদি এন্টায়ার মানে পাবলিক সিস্টেম ওয়েস্ট বেঙ্গলে কোলাপসও করে যায় শিক্ষা ব্যবস্থা, তাতেও কারো কিছু টনক নড়বে না, কারো কিছু যায় আসে না, কারণ প্রাইভেট সিস্টেম সবাই জানে তাদের প্রাইভেট সিস্টেমের মাধ্যমে বেঁচে থাকতে হবে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট, কারণ ওইভাবে কিন্তু কোনো দেশ চলে না, আমি বারবার করে বলছি, এই নয় যে আমি ওই সিস্টেমকে সাপোর্ট করছি। কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ব্যাড, যে পশ্চিমবঙ্গে মেরিটোক্রেসিকে সিপিএম প্ল্যান করে ধ্বংস করেছিল, সেটাই সেই ধ্বংসস্তূপের ওপর মমতা ব্যানার্জি দাঁড়িয়ে সেই ধ্বংসস্তূপটাকে আরোই ভেঙে চলেছেন, আর কিছুই হচ্ছে না।